সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনটা শেষ হয়ে গেছে। যেহেতু শেষ যে ম্যাচটা ছিল পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি এবং একটা করে পয়েন্ট পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ। অর্থাৎ আপনি যদি গ্রুপ পর্বের দিকে তাকান, মানে ওই পয়েন্ট টেবিলের দিকে তাকান, বাংলাদেশের যে গ্রুপটা ছিল এক গ্রুপ এ, সেখানে ভারতের এখন 4 পয়েন্ট, নিউজিল্যান্ডের 4 পয়েন্ট, বাংলাদেশের 3 নম্বরে থাকে বাংলাদেশের 1 পয়েন্ট এবং পাকিস্তানের হচ্ছে 1 পয়েন্ট। আমরা আসলে বাংলাদেশ নিয়ে বা পাকিস্তান নিয়ে আলোচনা করবো না। এই ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, এই ম্যাচটা আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশকে আমরা অবশ্যই আলোচনা করব। সেটা হচ্ছে আমরা একটু আফগানিস্তানকে মিলিয়ে আলোচনা করবো। আপনার গত রাতে আপনারা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের খেলা দেখেছেন এবং আফগানিস্তান যে ধরনের ক্রিকেটটা লাস্ট 3-4 বছর ধরে খেলছে, বিশেষ করে 2019-20 এই মৌসুমটার পর থেকে তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তাদেরকে কিন্তু আপনার সমীহ করতে হবে। আজকে যখন সচিন টেন্ডুলকার একটা টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন যে আফগানিস্তান এই যে এখন জয় পাচ্ছে বড় দলগুলোর বিপক্ষে, এটাকে আপনি এখন আর অঘটন বলে চালিয়ে দিতে পারবেন না। কেন পারবেন না? তার একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি 2023 ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকান, সেই বিশ্বকাপে কিন্তু আফগানিস্তান কিন্তু ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোকে, এই বড় দলগুলোকে হারিয়েছিল এবং অস্ট্রেলিয়াকে একেবারে বাগে পেয়েছিল। অল্পের জন্য তারা সেবার হারাতে পারেনি। গ্লেন ম্যাক্সওয়েলের সেই অতি মানবীয় যে ডাবল সেঞ্চুরিটা ছিল, সেই কারণে কিন্তু তারা হারাতে পারে এবং ওই অস্ট্রেলিয়ার বিপক্ষেই আগামীকাল তারা খেলতে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচামরা একটা ম্যাচ। কেন বাঁচামরা ম্যাচ? কারণ হচ্ছে যে এই ম্যাচটা যারা জিতবে তারা সেরা 4-এ কোয়ালিফাই করে নেবে এবং যারা হারবে তাদের জন্য সুযোগ থাকবে। আফগানিস্তান যদি হারে সেক্ষেত্রে সুযোগ থাকবে না, এবং যদি অস্ট্রেলিয়া হারে সেক্ষেত্রে তাদের একটা সুযোগ থাকলেও থাকতে পারে যদি ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচটা ইংল্যান্ড জয় পায়। এর হচ্ছে সমীকরণ। এবং গতকাল যখন ম্যাচটা শেষ হলো, তারপরেই জনাথন ট্রট যিনি আছেন আফগানিস্তানের প্রধান কোচ, তার কাছে জানতে চাওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা নিয়ে, এবং সেখানে তিনি একটা কথা বলেছেন যে আফগানিস্তানকে এখন আর কেউ হালকাভাবে নেবে না। এখন আপনি চিন্তা করেন যে একটা দল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে কয় বছর হচ্ছে? খুব সম্ভবত 16-15 বছর হয়ে গেছে, এবং 15 বছরে একটা দল এত দূর উঠে এসেছে এবং তারা গতবার চাইলে সেমিফাইনালে যেতেই পারতো 2023 ওয়ানডে বিশ্বকাপ। আপনি যদি 2024 টি-20 বিশ্বকাপ চিন্তা করেন, সেখানে তারা সেরা 4 খেলেছিল এবং ওই সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। এইবার তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেছে। প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে, প্রথম ম্যাচে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিল, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জিতে এখন তাদের খুব ভালো সম্ভাবনা আছে তারা সেরা 4-এ যেতে পারে। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, বাংলাদেশ খুব সম্ভবত 28 বছর ধরে ক্রিকেট খেলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে, এবং বাংলাদেশের এখন পর্যন্ত যে সর্বোচ্চ সাফল্য সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা 4 খেলা, সেটাও কিন্তু বৃষ্টির কারণে। সেবার যদি বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি না হতো, নিশ্চিতভাবেই সেবার অস্ট্রেলিয়া সেরা 4-এ উঠে যেত, বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিত। আপনি যদি 2015 আমাকে যদি আপনি বলেন যে বাংলাদেশের সেরা সাফল্য কী, সেটা বলবো 2015 যে আমরা ওয়ানডে বিশ্বকাপটা খেলেছিলাম, সেখানে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সেরা সাফল্য যদি আপনি বিবেচনা করতে চান, আমার কাছে মনে হয় যে সেটাই সবচেয়ে বড় সাফল্য। কিন্তু আপনি 28 বছর ধরে একটা দল খেলে কোয়ার্টার ফাইনাল খেলেছে, এবং একটা দল 16 বছর 15 বছর ধরে খেলার পর তারা এখন সেমিফাইনাল ট্রফি জয়ের সম্ভাবনা তৈরি করছে। এটার একটা বড় কারণ কি? আপনি যদি আফগানিস্তানে থাকেন, একটা দেশ, এমন একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেখানে আপনার ব্যাটে বলের যে সাউন্ডটা হয়, সেই সাউন্ডের বাইরে গোলাগুলি শব্দটাই বেশি হয়, এমন একটা দেশ থেকে তারা উঠে এসেছে, যেখানে তাদের ডেডিকেশন আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের এবং আফগানিস্তানের ক্রিকেটার যদি একটু বডি ল্যাঙ্গুয়েজ আপনি চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন যে আফগানিস্তান নিশ্চিতভাবে অনেক এগিয়ে থাকবে। এবং সাম্প্রতিক সময়ে তাদের ক্রিকেটাররা যেভাবে উঠে আসছে, আপনি রশিদ খানকে নিয়ে, তো আমরা বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে রশিদ খানকে নিয়ে অনেক বেশি ট্রোল করে। কেন করে? এই বয়স নিয়ে। কিন্তু রশিদ খান কত বড় সুপারস্টার, এইরকম সুপারস্টার বাংলাদেশের ক্রিকেট আপনি সাকিব আল হাসান স্যার আর কাউকে আপনি খুঁজে পাবেন না। এবং সাকিব আর রশিদ খানকে আসলে মেলানো ঠিক হবে না, কারণ দুজনের ক্যাটাগরিটা আসলে 2 রকম। কিন্তু আপনি যদি চিন্তা করেন, রশিদ খান একদম গ্লোবাল সুপারস্টার হয়ে উঠেছে, তাদের বেশ কয়েকজন ক্রিকেটার আছে। আপনি পুরো টিমে যদি আপনি চিন্তা করেন, আপনি তাদের ওপেনারে চিন্তা করেন, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান গতকাল যে ইনিংসটা খেলেন, 177 রানের ইনিংস খেলেন। রহমানুল্লাহ গুরবাজের কথা যদি চিন্তা করেন, এই বয়সেই তিনি 8টা-9টা ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন। রহমানুল্লাহ জাদরানেরও বেশ কয়েকটা সেঞ্চুরি আছে। আপনি যদি বাংলাদেশের ওপেনারদের দেখেন, সৌম্য সরকার, আমার কাছে মনে হয় না যে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম কিংবা হচ্ছে পারভেজ হোসেন ইমন যিনি আছেন, যিনি এখন পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পাননি মিনস হচ্ছে তিনি এখন ওয়ানডেতে খেলেননি, এবং তারা কি আদতে আসলে তাদের ক্যাটাগরি তাদের কাছাকাছি হবে কিনা? আমার কাছে মনে হয় না তারা ওই
জায়গায় থাকবে। মিডল অর্ডারে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। নাজমুল হোসেন শান্তর কথা বলতে পারেন আপনি, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে পারেন, সেই সঙ্গে মুশফিকুর রহিমের কথা বলতে পারেন। আপনি পরিসংখ্যানে তো অনেক এগিয়ে থাকবে, কিন্তু লাস্ট 3-4 বছরে যদি আপনি পারফরমেন্স খেয়াল করেন, সেখানে রহমত শাহ, আসমতুল্লাহ শাহিদি তারা কিন্তু অনেক বেশি ভালো পারফর্ম করছে। আপনি যদি একজন পেস বোলিং অলরাউন্ডার, বাংলাদেশ কিন্তু অনেক বছর ধরে একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছে, কিন্তু সেখানে কিন্তু পাচ্ছেন। আমরা 2019 বিশ্বকাপে দিলাম মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে যেতে দেখেছিলাম। তার পরবর্তীতে সাইফুদ্দিনের ইনজুরি, অন্যান্য ব্যাপার, পারফরমেন্স, এগুলোর কারণে কিন্তু আমরা সাইফুদ্দিনের সেই সার্ভিসটা পেতে। এইখানে আপনি চিন্তা করেন আজমতুল্লাহ ওমরজাই মতো আমাদের একজন পেস বোলিং অলরাউন্ডার নেই, যে আজমতুল্লাহ ওমরজাই গত বছর ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। আপনি চিন্তা করেন, মানে আফগানিস্তান থেকে আমরা আসলে এত সুযোগ সুবিধা বাংলাদেশের ক্রিকেটাররা পাচ্ছেন, কিন্তু আপনি আফগানিস্তান থেকে অনেক বেশি পিছিয়ে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন যে আগামী 10 বছরে আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে আফগানিস্তান, সেটা আপনি অবাক হওয়ার যাবে না। এবং আমি একটা হার্শ রিয়েলিটি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আগে আফগানিস্তান অবশ্যই আইসিসি কিংবা এসিসি কোনো টুর্নামেন্টের শিরোপা জিতবে। কারণ আইসিসি যে টুর্নামেন্টগুলোতে লাস্ট 3টা টুর্নামেন্টে তারা যে ধরনের ক্রিকেট খেলেছে, আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী 27 বিশ্বকাপে না পারলেও 2026 যে টি20 বিশ্বকাপটা হবে ভারত এবং শ্রীলঙ্কাতে, সেখানে অনেক বড় একটা সম্ভাবনা থাকবে। তারা যদি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যদি তারা সেমিফাইনাল খেলতে পারে, আমার বিশ্বাস যে 26 টি20 বিশ্বকাপে তারা ফাইনাল খেললেও আপনি অবাক হতে পারবেন না। আর যদি আপনি চিন্তা করেন, তার পরবর্তী সময় 2031 বিশ্বকাপ থাকবে বাংলাদেশের এবং ভারতের মাটিতে, সেখানেও তাদের একটা বড় সম্ভাবনা থাকবে। এবং আমি প্রত্যাশিত বা আমার কাছে যেটা মনে হয় যে আগামী 10 বছরে বাংলাদেশ না পারলেও, বাংলাদেশ কিছু করে দেখাতে না পারলেও, আফগানিস্তান কোনো একটা শিরোপা জিতবে। সেটা এশিয়া কাপ হতে পারে, আইসিসি কোনো ওয়ানডে কিংবা টি20 টুর্নামেন্টের শিরোপা হতে পারে। এটা আমার কাছে মনে হয়। সাম্প্রতিক সময় যেটা তাদের যে উন্নতি আর বাংলাদেশের যে পিছিয়ে চলা, কারণ আপনি যদি বাংলাদেশের দিকে এখন তাকান, বাংলাদেশ 2015 সেই কোয়ার্টার ফাইনাল খেলার পর নিশ্চিতভাবে বাংলাদেশের এগোনোর কথা ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু এগিয়ে যেতে পারেনি। উল্টো বাংলাদেশ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। এবং এই সময়টাতে বাংলাদেশের অন্যান্য দলগুলো যেখানে 300 রান 350 রান অনায়াসে করছে, বাংলাদেশ সেখানে 250 রান করতে হিমশিম খাচ্ছে। এই 250 রান একটা সময় কখনো তো 2007, 8, 9, 10 সালে যখন বাংলাদেশ খেলতো, তখন বাংলাদেশের 3-4টা উইকেট পড়ে যেত। তার পরবর্তীতে 1-2 এসে যখন হাল ধরতেন, সেই রানটা 150, 200 কিংবা 250 কাছাকাছি যেত। আর এখন বাংলাদেশের কি হচ্ছে, আপনি যদি প্রথম ম্যাচটার দিকে তাকান, বাংলাদেশ খুব সম্ভবত 35 রানে 5টা উইকেট হারিয়েছিল। সেখান থেকে তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের যে 154 রানের একটা রেকর্ড জুটি, সেই রেকর্ড জুটিতে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 228 রান করেছিল। পরের ম্যাচটা আপনি যদি খেয়াল করেন, আমরা ভালো শুরু পেয়েছিলাম, মিডল অর্ডারে আমরা কলাপস করেছি এবং সেই ম্যাচে কিন্তু আমরা 236 রানের বেশি তুলতে পারিনি। তো তার মানে বোঝা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট যত এগিয়ে যাচ্ছে, পদার্থের একটা ব্যাপার থাকে, ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক একটা ব্যাপার থাকে। আপনি বলতে পারেন যে আফগানিস্তানের ক্রিকেটের উন্নতি সমানুপাতিক হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ডাউনফল। এটাকে আপনি মেলাতে পারেন। যতটা তারা এগিয়ে যাচ্ছে, আমরা ততটাই পিছিয়ে যাচ্ছি। আমি জানি না যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর বিসিবি আসলে কী ধরনের পরিকল্পনা করবে, যেহেতু সামনেই 26 টি বিশ্বকাপটা থাকবে, তার পাশাপাশি 2027 ওয়ানডে বিশ্বকাপ আছে। কী ধরনের পরিকল্পনা করলে বিসিবি আসলে এগিয়ে যেতে পারবে এবং বিসিবি আদতে আসলে সেই ধরনের পরিকল্পনায় এগোবে কিনা, সেটা আসলে দেখার বিষয় নিশ্চিতভাবে। কারণ আগামীকাল বাংলাদেশ দল দেশে ফিরবে, তারপর থেকে হয়তো ডিপিএল শুরু হবে এবং বিসিবিও হয়তো নতুন করে পরিকল্পনা করতে শুরু করবে। যদি পরিকল্পনা করতে না পারে, যদি বিশ্বকাপ জেতার মতো কোনো প্ল্যান এক্সিকিউট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেট একটা সময় ওই দীনেশ কার্তিক কিংবা অন্যান্যরা যেমন কয়েকদিন আগে বললেন যে একটা সময় বাংলাদেশ আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের মতো হয়ে যাবে, সেটা কিন্তু হলেও আপনি অবাক হওয়ার থাকবে না যদি আপনি এইভাবে চলতে থাকেন। সেটা খুব সন্নিকটেই বলে আমার কাছে মনে হচ্ছে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচ আছে, সেখানে কাউকে আসলে ফেভারিট বলাটা খুব কঠিন। আপনি হয়তো অস্ট্রেলিয়াকে একটু এগিয়ে রাখবেন, কারণ তারা ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে ম্যাচটা জিতেছে, যদিও পরের ম্যাচটা তারা বৃষ্টির কারণে খেলতে পারেননি, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়াকে তো অবশ্যই এগিয়ে রাখবেন। কিন্তু ওই একই মাঠে খেলা হবে, লাহোরের মাঠে। ইংল্যান্ডকে তারা যেভাবে আফগানিস্তান হারিয়েছে, তাদের মাঝে নিশ্চিতভাবে এখন কনফিডেন্সটা অনেক ভালো আছে। তাদের ওই চান্সটা থাকবে অস্ট্রেলিয়াকে চেপে ধরার, যদি সম্ভব হয়। আফগানিস্তানের কিন্তু সেরা যারা যাওয়ার সুযোগ থাকবে, ম্যাচটা জিতে যাওয়ার সুযোগ থাকবে। আমরা ওই ম্যাচটা শেষে আলোচনা করার চেষ্টা করব যে কেমন হলো বা ওই ম্যাচটা। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।